অনিলদা, এইবারে তাহলে সিআইডি কি করতে পারে? প্রথম ফেজ অফ ইন্টারোগেশন, সেখানেও সব প্রশ্নের সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি বলে দ্বিতীয়বার ইন্টারোগেশন হলো, জিজ্ঞাসাবাদ হলো, সেখানেও সব প্রশ্নের সদুত্তর সিআইডি পেল না। এবার কি করতে পারে সিআইডি? দেখুন, এই রাজনৈতিক কচকচি আমি শুনলাম অনেক কিছু। আমার একটা জিনিস মনে হলো, প্রথমে একটু বলে নিই যে এখন যদি টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেট খোঁজো না, তুমি গিরগিটি দেখতে পাবে না। কেন? গিরগিটি ন্যাচারাল ক্ষমতা নিজেকে বাঁচাবার জন্য। এদেরকে দেখে মানে আমার এখন বার্নার্ড শর একটা কথা মনে পড়ছে, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ দি কাউন্ট্রেলস। মাননীয় রবীন্দ্রবাবু যেটা বললেন, এরা জিতেছেন তৃণমূলের টিকিটে, মমতা ব্যানার্জির আশীর্বাদে, তখন অনেক নেতৃত্ব মেনে নিয়েছেন। জিতে আজকে যদি রেজাল্ট ঈশ্বর না করুন অন্য হতো, হয়নি আমাদের ভাগ্য, যারা আজকে আরেকটা গ্রেট ক্যালকাটা কিলিং কিংবা শামশেরগঞ্জ অনেকগুলো হতো, শামশেরগঞ্জ হয়নি, রক্ষে হয়েছে। কিন্তু কথা হচ্ছে তাহলে এরাই আগে, সবাই আগে হাওয়াই চটিটাকে মাথায় করার জন্য দৌড়তো। এই যে লোকগুলো, এই কুণালবাবুর অনেক করে আমি সমর্থন করে ডাকেন, এই কথাটা আমি আজকে সমর্থন করছি। জিতেছেন এখানে কিন্তু ওইটা করছেন। আর এই যে কনফ্রন্টেশন, ইনি তো এই যে হঠাৎ নবাব নাম করতে ইচ্ছা করে, এত ইরিটেশন হয় নাম করলে, মানে হঠাৎ নবাব হয়ে নিজেকে আকাশে ভাসছিলেন, মানুষ ওনাকে নামিয়ে দিয়েছে, কিন্তু সেটা উনি মানছেন না। এখন কোনো কথা সত্যি বলবেন না, এবং এটা বরাবরই অ্যারোগেন্সিটা রয়েছে। আজকে যার জন্যে সিআইডি কী করেছেন, আগে দুজনকে সেগ্রিগেট করে জিজ্ঞাসা করেছেন, এবার কনফ্রন্টেশন করিয়েছেন। যদি সঠিক উত্তর বা সদর্থক উত্তর না পান, তাহলে আবার জিজ্ঞাসা করবেন। কারণ এই করতে করতেই আপনার আস্তে আস্তে জিনিসটা বেরোবে। কারণ এটা তো হোয়াইট কালার মানে ক্রিমিনাল। এই যেগুলো করেছে, এখন অরিজিনাল রিজলিউশনটা কে সই করেছে সেটা তো স্বীকার করতে হবে। সেটা তো নিশ্চয়ই স্বীকার করবে না। এখনই উনি গিয়ে লয়ারের সঙ্গে বুদ্ধি নেবেন, কথাটা বলবো না সেইভাবে বলবে। ওরাও তো সিআইডিতে এখন এইভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে বেরোবে। না বেরোলে তার দেখা যাক কী হয়। নিশ্চয়ই আবার করতে পারবে, স্যাটিসফাইড না হলে। পুলিশের তো অধিকার আছেই। না, একটা বার্নার্ড শয়ের কোটেশন বলছিলেন অনিল জানা, আমার আরেকটা কোটেশন মনে পড়ে গেল, সেটাও কিন্তু রাজনীতিতে প্রচুর প্রচলিত। সেটা হচ্ছে পলিটিক্স ফাইন্ড স্ট্রেঞ্জ বেডফেলোজ, মানে কে কখন কার সঙ্গে থাকবে, এটা কিন্তু রাজনীতি চর্চার মধ্যে বারে বারে উঠে আসে। কিন্তু এই সই জালিয়াতির প্রসঙ্গে আমি শান্তন বসুর কাছে আসতে চাইবো। একটা সই জালিয়াতি, আমি বলছি আদৌ কি গোটা ঘটনাটা এরকম একটা জায়গায়, এই জটিলতা দিকে জায়গায় যাওয়ার শান্তনদা কোনো আমি বলছি মানে কাঙ্ক্ষিত ছিল? 80 জন যেখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন সর্বসম্মতিক্রমে। ইনি হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা, ইনি উপদলনেতা, ইনি হচ্ছেন মুখ্য সচেতক। এই নিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠাবেন, স্পিকার সেটাকে বিবেচনা করবেন। এই গোটা বিষয়টাকে এই রকম একটা জটিলতা জায়গায় নিয়ে যাওয়ার আদৌ কি কোনো প্রয়োজন ছিল? আমি আপনার প্রশ্নের উত্তরটা 1 মিনিট পরে দিচ্ছি, কারণ এর আগে আমাদের রবীন্দ্রনাথ বাবু এবং বিশ্বনাথ বাবু অনেকগুলো বিষয় তুলেছেন। আমার মনে হয় সে ক্ষেত্রে আমাদের একটু বলা দরকার। এই যে বারবার বিশ্বনাথদা বা বাকিরা বলেন যে বামপন্থীদের সময়, সিপিএমের সময় এটা করেনি সেটা করেনি। 1996 সালের লোকসভা ভোটে কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম ভোটে লড়ে পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত 35 কি 34টা আসন জিতেছিল। সবকটা এমপি গিয়ে পার্লামেন্টে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সেখানে সরকার তৈরি করেছিল, দেবেগৌড়াকে, পরে ইন্দ্র কুমার গুজরালকে প্রধানমন্ত্রী করেছিল। শুধু তাই নয়, 2004 সালে কংগ্রেসের বিরুদ্ধে এই বামপন্থীরা ভোটে লড়েছিল পশ্চিমবঙ্গে। 2004-এর পরে ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছিল। অস্বীকার করলে চলবে না, এটা তো ফ্যাক্ট। 99-98 সালে কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়ে কংগ্রেসের সঙ্গে ব্লকে উপস্থিত হয়েছিল। ওটা তো পার্টি ডিসিশন ছিল, কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল ডিসিশন নয়। এটা ধোয়া তুলসী পাতা। তারা পার্টি ডিসিশন নিয়েছে, সেই পার্টিটাই তো করাপ্ট পার্টি। একটা পার্টি এইভাবে ডাইরেক্ট করেছে, সেইভাবে ব্যক্তি যদি তুমি পার্টিকে দোষারোপ করতে পারো, তুমি পার্টিকে দোষারোপ করতে পারো, তাহলে কখনো বলতে পারেন না যে আজকের মতন আয়রাম গয়রাম হয়নি। আয়রাম গয়রাম না, সিপিএম দলটাই তো সেখানে করেছিল। তুমি পার্টিকে গালাগালি করো, দলটাই সেখানে পার্টিকে গালাগালি করো। ফর্মুলা ছিল বিশ্বনাথ দা, পার্টিকে গালাগালি করার অধিকার আছে তোমার। আপনি খেয়াল করবেন, ওদের ফর্মুলা ছিল যে আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে লড়বো, কেরালায় কংগ্রেসের সঙ্গে লড়বো, দিল্লিতে একসঙ্গে সরকার তৈরি করবো। আমি আবারও আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে যে প্রতিবেদন রাখবো, বৃহস্পতিবার আমরা দেখেছিলাম
আসবো সব প্রত্যেকের কাছে আসবো। তবে দেখুন, বৃহস্পতিবার অর্থাৎ এর আগে 11 তারিখ যা দেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা জেরা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে 8.5 ঘন্টা পর তিনি বেরোন, আর তারপরে অর্থাৎ একই দিনে আজকে কুণাল ঘোষকেও ভবানী ভবনে ডাকা হয়েছে এবং দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিবেদন রাখবো, তারপর আলোচনায় আসছি। পুরনো নতুন, কয়েক দশকের সাংসদ হোক কিংবা প্রথমবারের সাংসদ, একে একে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন। সই ঘিরেই এখন যত রাজনৈতিক রোমাঞ্চ। একদিকে বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের বিদ্রোহীদের চিঠিতে সইয়ের সংখ্যা যত বাড়ছে ততই চওড়া হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের হাসি, আর কালীঘাটে ঘনাচ্ছে অন্ধকার। দাদা, কালকে আপনার অমিত শাহের সাথে দেখা হয়েছে, কেমন ছিল সেই দেখা? কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা পজিটিভ দেখা? হ্যাঁ, ভাবছিলাম 10 মিনিট হবে, 30 মিনিটে শেষ হবে, 7 মিনিট পরে আবার চাইলো, 70 মিনিট পরে শেষ হলো। বাংলা একটা প্রবাদ আছে, পতির পুণ্যে সতীর পুণ্য। এখন পতি গেছেন বিজেপিতে। নয়নাদি আমার অন্যতম প্রিয় বৌদি। নয়নাদির সঙ্গে আমার কথা হয়েছিল, দুজনে হাতে হাত রেখে আমরা শপথ করেছিলাম আমরা দুজন কিন্তু আছি একসঙ্গে। ফলে আমাদের এই হাতে হাত রেখে নেওয়া দিদি এবং ভাইয়ের বা বৌদি এবং দেওরের শপথ উনি ভেঙে দিচ্ছেন কিনা সেটা তো আমি জানি না। দিল্লিতে যখন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সেলিব্রেশন মুডে, তখন সই জালিয়াতি কাণ্ডে ভবানী ভবনে ঘণ্টার পর ঘণ্টা জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় একই দিনে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হলো কুণাল ঘোষকেও। সিআইডির কাছে হাজিরা দেওয়ার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। ওনারা ডেকেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সভা, তিনি তাঁরটা বলছেন। আমাকে ডেকেছেন যে সময়, আমি নির্ধারিত সময় পৌঁছে যাব, ভাত আর শুক্তো খেয়ে যাব। রবিবার সকাল 11:39 নাগাদ বাড়ি থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11:43 নাগাদ তিনি ভবানী ভবনের রিসেপশনে পৌঁছে যান। এরপর নাম লিখে আই কার্ড পরীক্ষা ও ছবি তোলার পর তাঁকে ভিতরে নিয়ে যান সিআইডির অফিসাররা। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রাখা ছিল ভিআইপি জোনে, যেখানে সাধারণত পুলিশের শীর্ষ কর্তাদের গাড়ি পার্ক করা থাকে। পুলিশ গিয়ে সেখান থেকে বাইরে বের করে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। বেলা 12টা নাগাদ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডির অফিসাররা। সাধারণ মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে একটাই কারণে, যে তৃণমূলকে উপড়ে ফেলে দিয়েছে, যেন আমরা তৃণমূলের শাস্তি হয়। তৃণমূলরা যারা জনতার থেকে লুট করেছে তারা যেন বাঁচতে না পারে শাস্তির আড়াল থেকে, তারা যেন প্রত্যেকের শাস্তি হয়। এর আগে বৃহস্পতিবার সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। হয় রেজুলেশন বুক পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। পাওয়া যদি যায় তো খুব তাড়াতাড়ি প্রমাণ হবে, যদি পাওয়া না যায় তাহলে রেজুলেশন বুকই নাই, তাহলে তুমি কপি দিলে কি করে? তারও তো কৈফিয়ত দিতে হবে। তাদের নাম উঠে আসছে, তাদের সঙ্গে কনফারেন্স করলে তদন্ত শেষ হয়ে যাবে, একদম অনন্তকাল ধরে চলার কোনো কারণই নাই। হস্তাক্ষর বিজ্ঞান অনুযায়ী স্বাক্ষর হলো মানুষের মনের আয়না। এক একজন ব্যক্তির সইয়ের ধরনও ভিন্ন, সইয়ের গুরুত্বও অপরিসীম। কেউ কেউ সই করে হাসছেন, কেউ সই করে ঘামছেন। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে মণিশঙ্কর দার কাছে যাব। মণিশঙ্কর দা, তৃণমূল তো এই যে নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখলাম 2,60,00,000 ভোট পেয়েছে। তো সেক্ষেত্রে তার 80 জন বিধায়ক, সেই 80 জন বিধায়ক নিয়ে তো একটা স্ট্রং বিরোধী দল গঠন করা যেত। সেখানে বিধানসভার মতো একটা বিষয় সই জালিয়াতি, এটা কি খুব দরকার ছিল? এভাবে ভেঙে যাচ্ছে তৃণমূল। ওই সুকান্ত মজুমদারের ওই বক্তব্যটা এই সময় তুলে ধরতেই হয় যে এরপর যা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তো আর কেউ থাকবেন না। না, একটা জিনিস তো ঠিকই, দেখুন যখন 21 সালে নির্বাচন বা তার আগের নির্বাচনগুলো যেগুলো হয়েছে, তখন যখন ওই 24 সালেও যে এতগুলো এমপি হলো, তখন একটা বক্তব্য ছিল যে রিগিং বা জোর করে বা এই ছাপ্পা বা এতগুলো যাদের ভোট নেই, মৃত ভোটার, এইসব করে নাকি হতো। এখন যখন এসআইআরটা হলো, সেটা নিয়ে অনেক বিতর্কও আছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে, বা এই 28 লক্ষ 30 লক্ষ ভোটারকে বাদ রেখে ভোট হলো, সেগুলো নিয়ে আছে। কিন্তু বলছে সবারই এক কথা যে নির্ভয়ে সবাই ভোট দিয়েছে। নির্ভয়ে যখন ভোট দিয়েছে তার মানে সবাই যাকে পছন্দের মতো, যাকে পছন্দ করে তাকেই ভোটটা দিয়েছে। তাহলে যে ভোটের কথা তুমি বলছো সেটা কিন্তু তৃণমূলকে সবাই নির্ভয়েই ভোটটা দিয়েছে, এতটা আছে। এখন তার সত্ত্বেও 80টা সিট পাওয়ার পরে কেন এরা চলে যাচ্ছে, সেইটাই তো মানুষের কাছে বিস্ময়ের কারণ। আমি বলছি যে দুর্নীতি হয়নি এটা তো কেউ বলতে পারবে না, দুর্নীতি হয়েছে। কিন্তু এইখানে আমি একটা কথা বলবো যে এই যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কথা হচ্ছে, এখন সাধারণ মানুষের তাদের বলার অধিকার আছে, তারা অনেক কথা বলছে, তারা চোর, তাদের অধ্যত্ত, এইসব কথা বলছে।
আমি আইনের ছাত্র হিসেবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে তদন্তগুলো হচ্ছে সেটা হচ্ছে সই জালিয়াতি কাণ্ড। আমি একদম নিশ্চিত যে এইটা 8 ঘন্টা জেরার করার মতো কোনো মামলা নয়, আইনজীবী হিসেবে বলছি। যদি হতো তাহলে এটা নিষ্পত্তি হতো। এইটাকে একটা করা হয়েছে যাতে ওই ঋতব্রতরা একটা আলাদা জায়গায় যাওয়ার জন্য একটা ছুতো পায়, এই ধরনের কিছু একটা। আরেকটা বলবো, এই সই জালিয়াতি বা ওই যে ডিজে বাজানোর কথা যেটা ভোটের সময় বলেছিল, এই দুটো ঘটনা যদি না ঘটতো তাহলে 10 বছর ধরে যে শুনে আসছি যে অভিষেক ব্যানার্জির নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির গল্প আছে, সেইগুলোর কোনো কেস তো আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। তাহলে এই দুটো যদি না হতো তাহলে অভিষেক ব্যানার্জি, আমি বলছি গত 15 বছরে তৃণমূলের শাসনে আপনি বলুন কে কতজন আছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করতে পারবে? পালা বদলের পর অভিযোগ দায়ের হচ্ছে। অভিযোগগুলো কিসে মানে সাহস করতে পারছেন, মানুষের মনে ভরসা আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায়। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না শুভজিৎ, আমি বলছি যে অভিযোগগুলো, সে অভিযোগগুলো কিসের অভিযোগ? কাউকে থ্রেট করেছে, সই জালিয়াতি করেছে, ডিজে বাজানো বলেছে। আমি বলছি এই যে একটা প্রচুর যে হাজার হাজার কোটি টাকার লিপস এন্ড বাউন্সের ক্যাম্প, যেটা মুখ্যমন্ত্রী বারবার করে বলতেন, সেই সবগুলো তখন বলতেন যে যেহেতু তৃণমূল সরকারটা আছে, পুলিশ ওদের আছে, কিচ্ছু করা যাচ্ছে না। এখন যখন দুটো সরকারই চলে এসছে, তখনও আমরা এমন কোনো মামলা দেখতে পাচ্ছি না তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছে বা দোষী সাব্যস্ত হয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে মনে হবে যাদের সরকার তারাই উত্তর দেবে। আমি উত্তরটা দিই, সুবিধা হবে। আমি বলতে জানি সরকারটা তো 1 মাস আসলো, 1টা বছর যেতে দিন না, দেখুন না কি কি হয়। আপনি বলেছেন, আমি বলতে দিন 1টা বছর সরকারকে সময় দিন। 1টা বছর এত বড় রাজ্যে একটা সরকার এসছে, এত ফাইল আগুনে পুড়িয়ে দিল 2 দিন আগে আলিপুর বিল্ডিং, দেখছেন সব জায়গায় সমস্যা তৈরি করে রেখেছে। আমাকে যেটা প্রশ্ন করা হয়েছিল, এই যে এত জটিল করার দরকার ছিল কিনা সইয়ের বিষয়টা এমএলএদের, হ্যাঁ অবশ্যই দরকার ছিল না, কিন্তু বিষয়টা কি হচ্ছে যেটা আপনি উত্তর দিয়েছেন বা আপনি মণিশঙ্করবাবু যেটা প্রশ্ন তুলেছেন, কেন তৃণমূল ছেড়ে সবাই চলে যেতে চাইছে? 3টে কারণ। প্রথম কারণ হচ্ছে যেটা আমরা বহুদিন ধরে বলছি, দলটার কোনো আইডিওলজি নেই, শুধুমাত্র লুটপাট করার জন্য দলটার তৈরি। সে আলিবাবার 40 চোর, আলিবাবা 40 চোর, তা এখন আর লুটপাট করতে পারছে না। আমি বলছি যে দলটার আইডিওলজি নেই, যে লোকগুলোর কোনো আইডিওলজি নেই, তাদেরকেই তো নিচ্ছি না, আমরা কিছু নিচ্ছি না। আর দ্বিতীয় নেই বলেই তো নিচ্ছি না, নেই বলেই তো নিচ্ছি না, নেই বলেই তো নিচ্ছি না। দ্বিতীয় কথা শুনুন, দ্বিতীয় কথা হচ্ছে একটা দল যে দলের থেকে কোনো ভবিষ্যৎ নেই, লোকে বুঝে গেছে অন্য দলের ভবিষ্যৎ থাকতে পারে, এই দলের কোনো ভবিষ্যৎ নেই, তার জন্য সবাই পালিয়ে যাচ্ছে। আর তৃতীয় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন এককালের জননেত্রী, আমরা স্বীকার করব। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস যেদিন লেখা থাকবে, অনেক বড় নেত্রী, আমরা মানি, আর আমার পছন্দ হোক আর না পছন্দ হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কন্ট্রিবিউশন আছে? শুধু অহংকার, অহংবোধ, শুধুমাত্র সেই কারণে দলটা উঠে যাচ্ছে। এটা সত্যিকারের ঘটনা স্বীকার করতে হবে। যেটা অহংবোধের কথা বলছেন তা সেটা পার্টির মধ্যে, পার্টির মধ্যে নয়, থাকবে কি শুধু পার্টির মধ্যে নয়, না আমি বলছি পার্টির মধ্যে নয়, ক্ষমতা হারানোর পরেও যেভাবে আঙ্গুল তুলে কথা বলছেন, সেটা ভারতের প্রধানমন্ত্রী বলতে পারেন, ওর নিজস্ব তার অ্যাপ্রোচের ব্যাপার, নিজস্ব দৃষ্টিভঙ্গি, সেটা শিখতে হবে। আমি বলছি সেটা নেই, আমি বলছি যে আপনারা যেটা বলছেন তৃণমূল কংগ্রেসের নিয়ে যত খারাপ কথা বলবেন বা দুর্নীতির কথা বলবেন, একদম আমি তাতে কোনো ডিফেন্ড করার কোনো জায়গা নেই। সাধারণ মানুষ যদি চোর বলে সেখানেও ডিফেন্ড করার কোনো জায়গা নেই, কিন্তু আপনাদের, আমি চাইবো যে বিজেপি সরকারটা তো আমার আপনার সবার, আমি চাইবো যাদের নামে এত দুর্নীতি তাদেরকে নেওয়ার জন্য আপনি যে উদাহরণটা দিলেন, বিশ্বনাথ দেব কোর্ট করে উদাহরণটা দিলেন, যে এর আগেও তো অন্য দলের সঙ্গে সিপিএম হয়েছে, তাহলে আমরা বিজেপিতে নিয়ে নিয়েছি। এনসিপিআই দলটা কারোর মাথাতেই ছিল না, জানতোই না, এটা আপনারা ইনভেন্ট করে ওদেরকে এটা আপনারা করেছেন। এই জন্যই ভূপেন্দ্র সিং যাদব মিটিং গুলো হয়েছে, এই জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে। একটা দল পশ্চিমবঙ্গে এনসিপিআই কোথায়? আমি শুধু মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে মনে করিয়ে দেব যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তৃণমূল কংগ্রেসের প্রথম সমালোচনা শুরু হয়েছিল 2013 সালে, যখন সারদা চিটফান্ড কাণ্ডটা সামনে এসেছিল, কামদুনির ঘটনা সামনে এসেছিল। অর্থাৎ ক্ষমতায় আসার 2 বছর পর্যন্ত কার্যত সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধীরা তো বটেই, তারা সুযোগ দিয়েছিল যে এই রাজনৈতিক দলটা প্রথমবার ক্ষমতায় এসেছে, তাদের একটু সময় দেওয়া হোক। আমি বলছি সবে 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে, আজকে আমরা আলোচনা করছি সবে 14 তারিখ, মানে 1 মাস 10 দিন সবে পেরিয়েছে। আমি বলছি নিঃসন্দেহে গণতন্ত্রে শাসক দলকে প্রশ্ন করা উচিত এবং করাটা উচিত,
কিন্তু তার জন্য একটা মিনিমাম টাইম তো সরকারকে দিতে হবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যেমন সংসদীয় দলে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ছে, তার কারণ 20 থেকে 22 হতে পারে, এটা কাকলি ঘোষ দস্তিদার বলেছেন। সমান অস্বস্তি কিন্তু বিধানসভার ক্ষেত্রেও কি তৃণমূল কংগ্রেসে রয়েছে? কি বলছেন রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখুন। রাজনীতি কোন দিকে গড়াবে, যে সুদীপ দ্বারা কোন রাজনীতি করবেন, বা আমরা আমাদের 64 জন, মানে এই মুহূর্তের 64 জন, আগামীকাল সেটা আরো বাড়তে পারে। তো আমরা যারা একত্রে রয়েছে এবং আমরা অনেক দিন ধরেই যে কালেকটিভ ডিসিশন নিয়েছি, এবং আমরাই তো প্রথম, আমি এবং সন্দীপন সাহা আমরাই প্রথম এই ব্যাপারটা নিয়ে সরব হয়েছিলাম। আমরাই চিঠি করেছিলাম যে যা চলছে অ্যাট্রোশাস, সই জাল হচ্ছে, এগুলো নিয়ে আমরা সরব হয়েছিলাম আমরা দুজনে। তারপর একের পর এক বিধায়করা, আমরা তাদের সবার কাছে কৃতজ্ঞ, আমরা যখন মিলিত হই আমাদের কথা হচ্ছে যে আমাদের এটা একটা কালেকটিভ, সেই কালেকটিভ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় স্ট্রং বিরোধী দলের ভূমিকা পালন করব, গঠনমূলক এবং কনস্ট্রাকটিভ অপোজিশন। এবার পার্লামেন্টে এই যারা মিলিত হয়েছেন, মিলিত হওয়ার পর বোঝা যাবে 28 জন এমপির মধ্যে কিন্তু সেখানেও 2/3 বেশি সদস্য একত্রিত হয়েছেন সুদীপদার মতো, যিনি দীর্ঘ সময় দলনেতা ছিলেন, যাকে প্রায় কোনো কারণ ছাড়াই দলনেতা থেকে হটিয়ে দিয়ে ওই কর্পোরেট হঞ্চকে, ওই ক্রাউন প্রিন্সকে তার রাজ্যাভিষেকের প্রথম ধাপ হিসেবে বসানো হয়েছিল। ওনাদের বলছেন 20 থেকে 22 হবে। আপনি এক সময় বক্তব্যে বলেছিলেন আপনাদের সংখ্যা হচ্ছে 64, আপনাদেরও কি সংখ্যা বাড়বে? এখন 64, এই যে অর্ণবের সঙ্গে ঋতব্রত কথা বলছে, এখন সংখ্যাটা 64। কালকে সকালবেলা কি হবে এটা আমি কালকে সকালেই বলতে পারবো, তবে এটুকু বলতে পারি যে সংখ্যাটা আরো বাড়বে, সংখ্যাটা আরো বাড়বে। কত আমি সেটা ফাইনাল হওয়ার পর বলবো, সংখ্যাটা বাড়বে এইটুকু বলতে পারি। মানে রবীন্দ্রনাথ বাবু, পরতে পরতে সংখ্যা বাড়ার কথা উঠে আসছে, সেটা সংসদীয় দলে হোক বা বিধানসভার ক্ষেত্রে। আরো একটা বিষয় এখানে একটু বলবো, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করেছিলেন একেবারে বিরোধী দলনেতা হওয়ার পর, তখন তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক প্রধান পরামর্শদাতা হিসেবে, মুখ্য পরামর্শদাতা হিসেবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে বলেছেন যে প্রধান উপদেষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাই বলুন, সংসদে কিন্তু যে 10th শিডিউল অনুযায়ী কার্যকর হয় সেটা বিধানসভার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ ঋতব্রত লিডার হবেন কি হবেন না, এটা সেনা ভার্সেস সেনাতে অলরেডি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে কোনোভাবে হুইপ এবং লিডার সে মানে সাংগঠনিক পার্টি তারাই ডিসাইড করবে, অন্য কেউ ডিসাইড করতে পারে না। এখন সাংগঠনিক পার্টি অলরেডি জানিয়ে দিয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়। এরা যদি গিয়ে কোর্টে গিয়ে তার আগে বলে নিয়ে আসতে পারেন, খুব ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে তৃণমূলের কনস্টিটিউশন কি আছে সেইটা দেখেই কিন্তু বিচার হবে, এবং সুপ্রিম কোর্ট সেটা দেখেই রায় দেবেন। এবং সেখানে যদি থাকে যে সুপ্রিম কোর্টে মানে তৃণমূলের যিনি সভানেত্রী তার একটা ক্ষমতার কথা বলে দেওয়া থাকে, তাহলে ঋতব্রতদের দল সেটা অন্য কোনো দলে, অর্থাৎ ওই এনসিপিআইয়ের সঙ্গে জয়েন না করলে তারা আদৌ টিকে থাকতে পারবে কি না, তাদেরকে কিভাবে কি করবে, এইটা নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন আছে। যদিও আমরা স্পিকারের প্রেরোগেটিভের কথা মাথায় রাখছি, তিনি কক্ষের মধ্যে তার রায় চূড়ান্ত, এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিরাট একটা জুরিসডিকশন আছে যেখানে তারা করতে পারে। আর দ্বিতীয় আর একটা কথা আমি এখানে বলে রাখি, সায়ন্তন বললেন যে সিপিএম সেই সময় কংগ্রেসকে অন্যায় করেছিল। আমি এখনো বলি ওটা অন্যায় করেছিল। তুমি একটা দলের বিরুদ্ধে গিয়ে তারা বিজেপিকে আটকানোর জন্য বা এনডিএকে আটকানোর জন্য তারা কংগ্রেসকে সমর্থন করছে, এই লিমিটেড ইস্যু ভিত্তিক, তারা অবশ্য সরকারে যায়নি, তারা বাইরে থেকে সমর্থন শুরু করেছিল। কিন্তু যদিও কংগ্রেসে যাওয়ার জন্য তারা সম্পূর্ণভাবে দল হিসেবে বাইরে ছিল, এবং এখানে একটা জায়গায় তারা ন্যায় অন্তত বজায় রেখেছিল, তারা এনডিএর সঙ্গে জয়েন করেনি, তারা বাইরে থেকে ইস্যু ভিত্তিক বিষয়ে সাপোর্ট করেছিল। এখন এরা কি করবে? এরা তো দল ভিত্তিকে যাচ্ছে না, এরা তো যাচ্ছে ইন্ডিভিজুয়ালি। সুতরাং এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটু তুলনার অসুবিধা আছে। তৃতীয় যে জায়গাটার কথা বলো, এই সইজালের কথা, দেখুন সইজাল তো হওয়ার কথাই নয়। 80 জনের মধ্যে যে সইয়ের কথা বলা হচ্ছে 3 না 6 জনের সই, সেটা নাকি উল্টো পাল্টা হয়েছে।
তাহলে এইটা ছাড়া তো দিয়ে দিতে পারতেন। তাতে তারা পরবর্তীকালে যদি স্পিকার বলতেন আর 6 জনের কোথায়, তাহলে তিনি বলতে পারতেন তারা আপনার সামনে এসে সই করে যাবে। আসলে সংসদীয় ব্যবস্থার প্রতি চূড়ান্ত অনাস্থা এবং নিজেদের উপর এত কনফিডেন্স, এত ঔদ্ধত্য যে আমরা যা বলবো সবাই মেনে নেবে। সরকার যে পাল্টে গেছে এটাই তারা ভুলে যাচ্ছে। দেখুন, মীনাক্ষী নটরাজনের কেস এক্ষেত্রে নিয়ে আসতেই হয়। মীনাক্ষী নটরাজন কংগ্রেসের, তিনি বাতিল হয়ে গেলেন, তারপরে দেখা গেল বিজেপি হাইকোর্ট না সুপ্রিম কোর্ট বলছে যে সেটা হওয়া উচিত ছিল না। এখানে সুতরাং নীতির প্রশ্ন সব জায়গাতেই আসে, কিন্তু সরকার পাল্টে গেলে স্পিকারের যে বিরাট ক্ষমতা আছে, এই ক্ষমতার কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছিলেন। তাই এই সংসদীয় ব্যবস্থাটাকেই খুব লঘু করে দেখলেন। এই লঘু করে দেখার ফলই আজকে ভোগ করছেন, অন্য কিছু না। সই জালের ব্যাপারটা দাঁড়াই না তাদের হাতে সেই সময়ে। এখন তো ঋতব্রত এবং সন্দীপন সাহা তারা জোগাড় করেছেন, কিন্তু তখন কিন্তু তাদের হাতে যথেষ্ট সংখ্যক বিধায়ক ছিল, আজকে যারা তাদের সঙ্গে নেই। সুতরাং কিভাবে কি হবে আগামী দিনে 64 জন হলেই যে তারা ব্লক হিসেবে থাকতে পারবেন সেটা নয়। তাদেরকে কোর্টে গিয়ে যেতে হবে এবং কোর্টে সাংগঠনিক পার্টির স্বীকৃতি নিতে হবে, তবেই তারা থাকবে, নাহলে এনসিপিআই হতে হবে, অন্য কোনো দলের সঙ্গে মার্জার হতে হবে, আর অন্য কোনো জায়গায় যেতে পারবে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন যে আইনি মারপ্যাচ এড়াতে সংসদে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী দল তারা এনসিপিআই এর সঙ্গে মার্চ করে গেল। সেই একই আইনি মারপ্যাচের প্রশ্নে কিন্তু এইখানে বিধানসভার ক্ষেত্রেও এই বিদ্রোহী ব্লককে পড়তে হতে পারে। দুটো রাস্তা খোলা আছে, এক হচ্ছে কোর্টে যাওয়া, দ্বিতীয় হচ্ছে সংসদীয় বিদ্রোহী ব্লক যে পথে গিয়েছে সেই একই পথে পরিষদীয় বিদ্রোহী ব্লককেও যেতে হতে পারে। আমরা তো নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে যে রাজ্য রাজনীতি কোন খাতে আগামী দিনে বইছে। কিন্তু যেহেতু সই জালিয়াতির প্রসঙ্গ বারে বারে সামনে এলো, প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 4 ঘন্টা এই একই মামলাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কুণাল ঘোষকে। তার মধ্যে একটা সময় কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। দেখুন, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে রবিবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকে। সূত্রের খবর, প্রথমে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে। আলাদা আলাদাভাবে নথিবদ্ধ করা হয় তাদের বয়ান। এরপর ক্রস ভেরিফিকেশনের জন্য দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। রবিবার দুপুর 3:30 কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল সিআইডির তরফে। 3:20 নাগাদ সেখানে পৌঁছন কুণাল ঘোষ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তার সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনে আসার মাঝের সময়টা। এদিন বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নেতাজি ইন্ডোরে যান কুণাল ঘোষ, যোগ দেন ফোরাম ফর দুর্গোৎসবের আয়োজন করা রক্তদান শিবিরে। সেখান থেকে ফেরার সময় ময়দানের পাশে থামে তার গাড়ি থেকে নেমে পড়েন কুণাল ঘোষ। তপ্ত দুপুরে পৌঁছে যান আইসক্রিমওয়ালার কাছে। এরপর আইসক্রিমে কামড়, আইসক্রিম খান ও খাওয়ান। অন্যায় করিনি, আমি কিছুই করিনি, আমাকে উইটনেস হিসেবে রেখেছেন ওনারা, তো আমি কেন চাপ খেতে যাবো? আমারও সব চাপ ফাপ ডিকশনারিতে নাই। দেখা যাক কুণাল ঘোষ কি গায়, আরো কাছাকাছি, আরো কাছে এসো, হ্যাঁ কি করে দেখি। কুণাল ঘোষ কিন্তু মুখে মুখে বসতে খুব ভালো চায়। এর আগে বলতো পিসির সাথে বসবে, ওর সে আশা পূর্ণ হয়নি। তারপর ওর এই আশাটা পূর্ণ হয়েছিল যে ও রাজীব কুমারের সাথে বসেছিল, এবার ভাইপোর সাথে বসে দেখুক। রবিবার প্রায় 3.5 ঘন্টা ভবানী ভবনে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে কুণাল ঘোষ তিনি তো আগেই জানিয়েছেন শুক্তো ভাত খেয়ে বেরোবেন, সম্ভবত সেই শুক্তো ভাত খেয়ে বেরিয়েছেন এবং তারপর ভবানী ভবনে পৌঁছানোর আগে একেবারে আইসক্রিম খেতে খেতে তিনি গেছেন। মানে ইনভেস্টিগেশন, তাতে ইন্টারোগেশন, কিন্তু কুল কুণাল। বিশ্বনাথ দা, না দেখো, তোমাকে আমি বলছি না, কুণাল তো এখানে উইটনেস হিসেবে গেছেন, কিন্তু মূল অভিযুক্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ফর্জারি বা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন টেকনিক্স ইউজ করছেন সেটা তো আমরা জানতে পারছি না, যে কিভাবে তিনি অস্বীকার করছেন। কিন্তু যদি অস্বীকারটা প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু ওনার জেল হবে, এটা একদম পরিষ্কার জেল হবে। এবং একই সাথে তোমাকে বলতে চাই, একটার পর একটা মামলা ওনার বিরুদ্ধে শুরু হয়েছে, তার মধ্যে হুমকির মামলা থেকে শুরু করে আগামীকালও ওনাকে সিআইডির কাছে যেতে হবে, আবার তারপরের দিনও যেতে হবে। এখন
প্রতিদিন মানে রোজ দামচে হবে। এবং একই সাথে আমরা প্রশ্ন করতে চাই যে কয়লার থেকে গরু থেকে শুরু করে শিক্ষক দুর্নীতিতে যে তার বিরুদ্ধে মামলাগুলো ইডি কোনোটা সিবিআই করছিল, সেগুলো চূড়ান্ত অবস্থান হোক। এবং সেদিন তৃণমূল কংগ্রেস সরকার বাধা হয়ে দাঁড়িয়েছিল, আজকে বিজেপি সরকার আছে, সহযোগী সরকার, মানে তারা সিবিআই ইডিকে সহযোগিতা করবে এবং অবশ্যই এর একটা কালমিনেট পজিশন অর্থাৎ একটা ফলাফল আমরা পাবো, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু একই সাথে এই প্রশ্নটাও আমরা রাখতে চাই, খুব জোরালো ভাবে রাখতে চাই তোমার স্টুডিওতে, সেটা হলো যে মানে যারা বাকি তৃণমূলের নেতারা যারা আলাদা ব্লক করে বিজেপিকে সমর্থন করবে দিল্লিতে বা পশ্চিমবাংলাতে, তারা যদি ছাড়া পায় সেটা কিন্তু খুব দুর্ভাগ্যের হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, মানে যেভাবে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে চেপে ধরছে একের পর এক নেতাকে, ভালো করছে, ঠিক করছে, এবং শুভেন্দু অধিকারীকে হার্দিক অভিনন্দন সেই জন্য। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আমরা রাখতে চাই যে ভাই, জাভেদ খানের বিরুদ্ধে শুরুতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল, সন্দীপন শাহর বিরুদ্ধেও আমি যতটুকু জানি, যে ভুল না জানি, একটা মানে আছে, থানায় অভিযোগ আছে, একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি সবার নাম বলতে চাই না। মানে তাদের বিরুদ্ধে যদি আবার থমকে দাঁড়ায়, কারণ জবের থেকে ঋতব্রত আলাদা গ্রুপ তৈরি করেছে, তবে থেকে কিন্তু তাদের কোনো বিধায়ক না ডিম থেরাপির সম্মুখীন হয়েছে সেইভাবে, না তাদের বিরুদ্ধে কোনো মামলা রুজু হয়েছে, না তাদের বিরুদ্ধে কোনো পুলিশি তৎপরতা দেখেছি। ফলে আমাদের প্রশ্ন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো এর আগে বলেছেন, আমাকে বেঈমান বলতে পারেন, আমাকে মির্জাফর বলতে পারেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু আমাকে কেউ চোর বলতে পারবে না। আমি এলাকায় বিধানসভা এলাকার মধ্যে আমি ঘুরতে পারি, কিন্তু এই বদনাম আমাকে কেউ দিতে পারবে না। দেখো, একটা কথা বলি, একটা সিস্টেমের মধ্যে তুমি দিনের পর দিন ছিলে, যতদিন তুমি ক্ষমতা ভোগ করেছো ততদিন তো চুপ করেছিলে। যখন হলদিয়াতে দায়িত্ব পেয়েছিলে, উত্তরবঙ্গে দায়িত্ব পেয়েছিলে, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আছে, তখন তো তুমি একবারের জন্য বলনি ভাই যে মানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, উলুবেরিয়া দুর্নীতিতে ছেয়ে গেছে। যেই না তুমি হেরে গেলে, সেই মুহূর্তে তোমার সুর পাল্টে গেল। একটার পর একটা নেতা, 4 তারিখে যদি আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, তাহলে এরাই না আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে যেত, এরাই না আবার দুর্নীতিটাকে উৎসাহিত করত। দিনের পর দিন যখন আমরা দুর্নীতি নিয়ে কথা বলেছি, আমরা যখন এবিপি স্টুডিওতে দিনের পর দিন প্রশ্ন তুলেছি, আমাদের বলা হয়েছে কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যে কথা বলবেন না, আপনারা যত বলবেন আমাদের ভোট পারে, এই ধরনের কথাগুলো তো এরাই বলেছে দিনের পর দিন। আমার প্রশ্নটা অন্য জায়গাতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু আমি তোমায় বলছি, সিলেক্টিভ আইন প্রয়োগ করলে হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু সামগ্রিকভাবে গত 15 বছর ধরে যারা শোষণ করেছে, অত্যাচার করেছে, লুট করেছে, তাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে ব্যবস্থা নিতে হবে। আমি জানি না বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিশন, সেই কমিশন কতটুকু দাঁড়িয়ে মানে সক্রিয় হয়েছে, তারা অভিযোগপত্র নিচ্ছেন কিনা। বিশ্বজিৎ বসু নেতৃত্বে যে কমিশন সরকার গঠন করেছে, যারা দুর্নীতির অভিযুক্ত তাদের বিরুদ্ধে কমপ্লেন নেবার জন্য, তাদের বিরুদ্ধে তদন্ত করবার জন্য, আমি আশা করব কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিশ্বজিৎ বসুর নেতৃত্বে সেই কমিটি যাবেন, তাদের ইনফ্রাস্ট্রাকচার পাবেন, দ্রুততার সাথে বিচার করবেন এবং শাস্তির বিধান করবেন। আমরা কিন্তু চাই একটা দুর্নীতিমুক্ত সমাজ, সেইখানে কেউ রাজনৈতিক প্রশ্রয় আশ্রয়ে দুর্নীতি করে বেঁচে গেল, আর কেউ দুর্নীতির জন্য জেলে গেল, এই বিভাজন রেখাটা মানে বিশ্বনাথ দা যেটা বলতে চাইছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে সিলেক্টিভ আইন প্রয়োগ করলে হবে না, আইনটা সবার জন্য সমান রাখতে হবে। সায়ন্তন দা একদমই ঠিক বলেছেন, আমি ওনার এই কথা সমর্থন করি। একটু সরকারের উপর ভরসা রাখুন। এতদিন পরে তো একটা সরকার আসলো যার পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। 1 বছর সময় অন্তত সরকারকে দিতে হবে। প্রথমে মনে হতে পারে যে এখানে সিলেক্টিভ হচ্ছে বা হচ্ছে না, পারফরমেন্স 1 বছর দিন। যিনি থাকুন, তিনি 58 জনের ব্লকে থাকুন, 20 জনের ব্লকে থাকুন, আর কালীঘাট তৃণমূল কংগ্রেসে থাকুন, যদি দুর্নীতির অভিযোগ থাকে তার বিরুদ্ধে তদন্ত হবে। এখনও কালীঘাট তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক আছেন যাদের বিরুদ্ধে কিন্তু কোনো ডিম থেরাপিও হচ্ছে না, তো দুর্নীতির তদন্ত হচ্ছে না, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ নেই। আমি নাম করেই বলতে পারি, শোভনদেব চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ডিম থেরাপিও হচ্ছে না, কোথাও তাকে হেনস্থা করারও কোনো বিষয় কেউ দেখাচ্ছেন না, কারণ জনগণ জানেন যে ব্যক্তিগতভাবে হয়তো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি এখনো। কিন্তু যারা বাকি ভাবছেন যে কোনো দলে যোগদান করে আমরা বেঁচে যাব, আমার মনে হয় তারা ঠিক ভাবছেন না। তাদের সে স্বপ্ন যদি থাকেও বা তা সফল হবে না, কারণ বিজেপি সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স দেবেন।
সে দিল্লির সরকার হোক আর রাজ্যের সরকার হোক, সময় দেরি হতে পারে, কয়েকদিন দেরি হতে পারে, কারণ সরকারটা সবে এসছে, এখনো অফিসার লেভেলে পর্যন্ত চেঞ্জ হয়নি। নির্বাচন কমিশন যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন তারাই এখনো পর্যন্ত কাজ করে চলেছেন, বা আগের সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। অনেক আইপিএস অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পোস্টে বসিয়েছিলেন, এসপি করে রেখেছিলেন, তাদেরকে সেই জায়গাতেই এখনো এই সরকার রেখেছেন, এখনো পরিবর্তন হয়নি। তার জন্য সরকারকে একটু সময় দিতে হবে। যারা সেখানে কাজ করতে পারছেন সেই অফিসারদের উৎসাহ দেওয়া হচ্ছে, যারা কাজ করতে পারবেন না তাদেরকে পরিবর্তন করা হবে। কাজেই যতক্ষণ পর্যন্ত আপনারা নির্দিষ্ট সময় না দেবেন, এখনই কনক্লুশন করার মতো কিছু হয়নি। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, একদম একমত কনক্লুশন পার্টটা যেটা বলছেন, কিন্তু আমি একটা অবাক হয়ে যাচ্ছি যে শোভনদেব চট্টোপাধ্যায়কে ডিম থেরাপি দেওয়া হয়নি, বাকিদেরকে দেওয়া হচ্ছে কি বিজেপির? না, আমি এক মিনিট বলুন, একটা নাম আপনি বলুন যারা কতদিন ধরে ডিম থেরাপি দেখছেন, যাদের বিরুদ্ধে আপনাদের মনে হয়েছে যে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি বলছি ডিম থেরাপি বিজেপির একটা প্রস্তাব আর কি ডিম থেরাপি। ডিম তো আপনি যখন ডিম থেরাপি বেআইনি না, অনিল বাবু বসে আছেন, আপনি জেনে নিন। আর আপনি একজন খুবই নামকরা লয়ার। না না, আপনি ডিম থেরাপিতে আইনের চোখে শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছে না, অন্যদের হচ্ছে, তাহলে এটা অপরাধী হলে অপরাধী মানুষ যাকে অপরাধী মনে করে তার ক্ষেত্রে ডিম থেরাপি হয়। মানুষ যাকে আপনি একদম ঠিক বলেছেন যে এখনই মূল্যায়ন করার সময় আসেনি, একদম ঠিক বলেছেন। কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে সেই দিনই যখন বুলডোজার নিয়ে নিউ মার্কেটে গুড়িয়ে দেওয়া হয়, তখনই মনে হয় যে এই সরকারটা এখনো পর্যন্ত মন্ত্রিসভা গঠনের আগেই শুরু করে দিল। আপনি এই প্রশ্নটা তো তুলছেন না যে মাসের পর মাস, বছরের পর বছরে বেআইনি দখলদারিগুলো হলো কিভাবে? সরকার 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের ছিল, তারা তাহলে করছিলটা কি? আমি বলছি তাহলে কসবাই যখন বাড়িটা ভাঙতে গেল, সেই প্রসেসটাকে কন্টিনিউ করতে হতো। জাভেদ খানকে আবার সব রেগুলারাইজ করে দিয়েছে, জাভেদ খানকে বলেছে সব রেগুলারাইজ করে নিন। এটা তো মিডিয়াতে চলে এসেছে যে বলেছে রেগুলারাইজ করে নিন। তাহলে এই কন্টিনিউয়াস প্রসেসটা থাকতো তো, যে জাভেদ খান দিনের পর দিন বেআইনি করেছে, গুলশান কলোনি নিয়ে আমরা দিনের পর দিন এখানে প্রোগ্রাম হয়েছে, কই আমরা তো দেখছি না সেগুলো করতে। তার মানে যখনই একটা সিস্টেমের মধ্যে বিরোধীগুলো সমস্ত তাদের দিকে চলে গেল, বললেন সময় কি হবে, শুরু করছেন কেন? তাহলে শুরু করেছিলেন কেন? সময় শুরু করতে হাইকোর্ট স্টে অর্ডার দিন, আপনি কি করবেন? তাহলে আপনি বেআইনি করেছেন, তাহলে আপনি বেআইনি করেছেন, তাহলে আপনি বেআইনি করেছেন। একটা ভাঙা যায় না একটা বাড়িকে, শান্তনদা, একটা বাড়িকে উইদাউট নোটিশ ভাঙা যায় না, তাহলে এটা জানতেন, সেটা জেনে তাহলে বেআইনি কাজ করেছেন, যার জন্য হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে। তাহলে শুরুতেই বেআইনি কাজটা করেছেন। দেখুন কোথাও বাড়ি ভাঙা হচ্ছে, আর বাড়ি ভাঙা করেছেন কেন? তাহলে শুধু জাভেদ খান তাহলে কি ভেবেছিলেন যে আইন, সংবিধান, গণতন্ত্র সবগুলোকে বাদ দিয়ে মণিশঙ্কর চট্টোপাধ্যায় পেশায় আইনজীবী, আমাকে আলাদা করে মনে করিয়ে দিতে হবে না এই যে বেআইনি নির্মাণ এবং বেআইনিভাবে জলাভূমি ভরাট করে পরপর নির্মাণ, এই নিয়ে কোর্টের কতগুলো রায় আছে এবং কটা রায়ের ক্ষেত্রে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার সেটা বাস্তবায়িত করেছে, এই পরিসংখ্যান আমাকে মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে আলাদা করে তুলে দিতে হবে না। আমি বলছি প্রশ্ন যখন উঠবে না, গত 15 বছরের শাসনকালে দুর্নীতি, জালিয়াতির অভিযোগগুলো বারে বারে সামনে আসবে। এবার জালিয়াতির প্রসঙ্গ যখন তুলছি, সই জালিয়াতির প্রসঙ্গ তো আলাদা করে আনতেই হবে, যেখানে দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলারই তদন্তে প্রথমবার সিআইডির কাছে হাজিরা দিলেন কুণাল ঘোষ। আর এই সই জালিয়াতি কাণ্ড সামনে এসেছিল বর্তমানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার মাধ্যমে। আমি সেটা মনে করিয়ে দেব দর্শকদের একবার। দেখুন, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে একদিনে সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক, প্রথমবার কুণাল ঘোষ। অন্যায় করলে তো শাস্তি পাবেই, ছোট বড় কাউকে তো মানা হবে না। সিআইডি সূত্রে দাবি, সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠানো হয় সেখানে বলা হয় আসল রেজলিউশন বুক নিয়ে আসতে হবে, কিন্তু তিনবার নোটিশ পেয়েও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত সিআইডিকে জানান আসল রেজলিউশন বুক তাদের কাছে নেই। সিআইডি সূত্রে দাবি, এরপরই আসল রেজলিউশন বুক খুঁজতে তল্লাশি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে যে চিঠি দিয়েছিলেন সেখানে উল্লেখ ছিল তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসের ঠিকানা 30 পি হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর তৃণমূলের সেক্রেটারিয়েট 9 নম্বর কামাক স্ট্রিট। সেই কারণেই এই দু জায়গায় তল্লাশি চালায় সিআইডি।
বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাব বা রেজলিউশনেই তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি সামনে আসে। তা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৎকালীন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন সিআইডি সূত্রে দাবি যে তৃণমূল বিধায়করা সই করেছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, হাতের লেখাও পরীক্ষা করা হয়েছে। 3 জন জানিয়েছেন তারা সই করেননি। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের পর রবিবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিআইডি। এরপর কি জল কতদূর গড়াবে? সমীরণ পাল, মুন্না আগরওয়াল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। মানে অনিলদা, মানে আপনারও মনে আছে সেই সারদার লাল ডায়েরির কথা, তো এখানে হচ্ছে গিয়ে রেজলিউশন বুক, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এই যে রেজলিউশন বুক বা কপি সেটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তদন্ত কিভাবে এগোবে? খুঁজে পাবেন কি করে? নেই, অনেক কিছু মিসিং হয়ে যায়। এগুলো সবচেয়ে মিসিং করাতে মানে ডকুমেন্টস মিসিং করাতে এদের পিএইচডি করা আছে। সে মার্ডার কেসের আরজিকরের মার্ডার কেসই বলুন, ভিডিও রেকর্ডিং করে দেওয়া বলুন, এভিডেন্স লোপাট করা, সারদা নারদা লোপাট করে দেওয়া, মানে এটা একদম পিএইচডি করা আছে ওদের। অন্যান্য পিএইচডিগুলো ডক্টরেটগুলো 2 নম্বরই হলেও যেটা বিতর্কিত হলেও এগুলো হয়েছে, এগুলো আছেই। আর মণিশঙ্করবাবু বলছেন বাড়ি ভাঙা, এটা যেটা হয়েছে এটা তো আমরা বলেছি হেস্টি হয়েছে। মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী প্রথম দিন মিটিংয়েই বলেছেন ওই ব্যুরোক্র্যাট এবং এদের নিয়ে যে আমার হ্যাঁতে হ্যাঁ বলবেন না, নাতে না বলবেন না, যেটা আলোচনা করে খোলাখুলি। উনি যখন তিলজলার বাড়ি ভাঙতে বললেন তখন যারা ছিলেন তারা বললেন না স্যার এটা কিন্তু নিয়ম না, নিয়ম হচ্ছে আপনি ডিজি বিল্ডিংয়ে বলবেন, ডিজি বিল্ডিং 401-এর 401 সিএমসি অ্যাক্টে নোটিশ দেবে, তারপর টাইম দিয়ে না হলে 408 এটা ভাঙা হবে। সেটাতে মেয়র সই করবেন, কমিশনার সিএমসি ফোন করবেন, এমএমআইসি সই করবেন, ডিজি বিল্ডিং সই করবেন, সেটা ক্লোজ কভারেজ হলে তারপরে ভাঙা পেটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট নিয়ে, সেটা তাদেরই বলা উচিত ছিল। এই ব্যুরোক্র্যাটটা আপনি বলছেন না কেন তারা, যার জন্য তো স্টে পেয়েছে। আপনারা এত যদি সৎ ছিলেন কামারহাটির বাড়িটা ভাঙেননি কেন? কামারহাটির বাড়িটা ভাঙেননি কেন? হাইকোর্ট কেন ভাঙেননি হাইকোর্টের বাড়িটা? আমি তো বলছি যে ভাঙাটা অন্যায় বলছি না, আইনটা অ্যামেন্ডমেন্ট করে ভাঙুন। আপনারা আইনের কথা বলছেন, আপনি আইনের ভুল ব্যাখ্যা করছেন। টাটা সেন্টার ভাঙার সময় আমি আইনজীবী, আমি আইনের কথা বলছি। ক্যালকাটা কর্পোরেশনে জেসিবি দিয়ে ভেঙেছেন, আপনি ভাঙেননি কেন 15 দিন ধরে? যতদিন স্টে আছে আমি বলছি তৃণমূলের কথা ভুলে যান, দুর্নীতি, চোর, অমুক আপনি জানেন সব বলে আপনি আজকের কথা বলুন। লেক টাউনের যে এ ছিল ক্যানালের সাইডে যেটা নয়নজুলি ছিল সেটা রেস্টোর করার কথা ছিল। হয়েছে তো কেন করেননি? তৃণমূলের অর্ডার করেছে, চুরি হয়েছে, পুলিশ যায়নি বাড়ি ভাঙতে, সিআরপিএফ দিয়ে হয়েছে। এগুলার কতদিন বলবেন? এগুলো 10 বছর ধরে বলে তৃণমূল গেল। আজকে যে আপনারা 10 বছর আজকে যে বুলডোজার হচ্ছে সেগুলো নিয়ে কথা বলুন। বেশ, আমি মূল বিষয়ে ফিরে আসি। মূল বিষয়টা ছিল যে রেজলিউশন বুক কোথায়। সায়ন্তন বসু বলছিলেন রেজলিউশন বুক নেই। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব যে এই তৃণমূলের 15 বছরের শাসনকালে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে দাঁড়িয়ে এসএসসি তখন বারে বারে বলেছিল যে ওএমআর শিট নেই, ওএমআর কপি নেই। পালা বদলের পর সেই ওএমআর শিটগুলো কিন্তু সামনে এসেছে। ফলে রেজলিউশন বুক কোথায় আছে নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা নিয়ে আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। দেখুন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট বা 9 নম্বর ক্যামাক স্ট্রিটে ওই রেজলিউশনটা নেওয়ার সময় কি হয়েছে সেটা তো যারা ছিলেন তারা বলতে পারবেন, অথবা সিআইডি তদন্ত করে সেটা বের করবে। আমি একটা সম্ভাবনার বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যেতে চাইছি।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 64 জন এই মুহূর্তে তাদের সঙ্গে রয়েছেন, তার মানে 80 জনের মধ্যে ধরে নেওয়া যেতে পারে 16 জন এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের অংশ। আমি বলছি এটা কি আগাম কালীঘাট তৃণমূল আজ করতে পেরেছিল, যে কারণে ওই যে 70 জনের নাম নেওয়া রেজলিউশন বুক এবং সেখানে সই জালিয়াতির আশ্রয় নিতে হয়েছে? সম্ভাবনার কথা আপনার কি মনে হচ্ছে? দেখুন, ঋতব্রতদের এই গোটা বিষয়টা দাঁড়াতেই পারতো না যদি এই সই জালিয়াতির কেস না আসতো। গোটা বিষয়টা এমন একটা জায়গায় গেল যে এদের যে 64 জনের সই, যাকে বিধায়ক মানে দলীয় সদস্য হিসেবে বার করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে, এবং স্পিকার বলছেন যে তৃণমূল কনস্টিটিউশন অনুযায়ী কনস্টিটিউশন মেনে যদি কাজ করা হয় তাহলে তাকে একটা শোকজ করা উচিত ছিল, সাসপেন্ড করা উচিত ছিল, অন্তত পক্ষে যে কোনো আইনি প্রসেস বলে একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে বহিষ্কার করা হয়েছে সেটা বেআইনি। অতএব এটা তো স্পিকারের প্রেরোগেটিভ, স্পিকারের কথা কেউ চ্যালেঞ্জ করতে পারে না। মানে কোর্টে ওই কক্ষের মধ্যে দাঁড়িয়ে স্পিকার যে সিদ্ধান্ত নেবেন তাকে চ্যালেঞ্জ করতে পারে না। এখন কোর্ট উনি এইবার যদি এই যে সই জালিয়াতির কেসটা এমন একটা জায়গায় চলে গেল বলি আজকে ঋতব্রতদের কেসটা অরিজিনাল তৃণমূল দল হিসেবে স্বীকৃতি পাওয়ার মুখে চলে গেল, না হলে কোনোভাবেই সম্ভব ছিল না। যদি স্পিকার ওরা যদি শোভনদেব চট্টোপাধ্যায়ের ওই 80 জনের জায়গায় কি বলে 77 জনের বা 75 জনের সই দিয়ে পাঠিয়ে দিতেন, এবং তারপরে যদি স্পিকার যদি বলতেন আর 5 জনের সই নেই কেন, ওর বলতেই পারতেন যে সে রেজলিউশনে সেদিন প্রেজেন্ট ছিল না, আপনি যদি বলেন ওরা এসে আপনার সামনে সই করে দেবে, অসুবিধার কি ছিল? কিন্তু সেইটা না করে জালিয়াতি করার জন্য আজকে এত বড় সমস্যায় আইনিভাবে তারা পড়েছেন, এবং যেখানে দাঁড়িয়ে ঋতব্রত এমন একটা জায়গায় গেছে, কারণ স্পিকার মেনে নিয়েছেন যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, শোকজ না করে, সাসপেন্ড না করে তাকে বহিষ্কার করা হয়েছে 1 ঘন্টার মধ্যে, সেটা সম্পূর্ণ বেআইনি। এবং বেআইনি যদি হয় তাহলে ঋতব্রত যখন এই 64 জনকে লিড করে বলছে যে সই জালিয়াতির কেসে যে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম হচ্ছে সেটা উনি অ্যাকসেপ্ট করছেন না, উনি বলছেন তাহলে ঋতব্রতকে আমরা মেনে নেব। এই জায়গাতে দাঁড়িয়ে গোটা কেসটা জোলো হয়ে গেছে তৃণমূলের পক্ষে। তারপরে কোর্ট কি সিদ্ধান্ত নেবে, সাংগঠনিক পার্টি হিসেবে কাকে স্বীকৃতি দেবে, সেটা তো কোর্টের ব্যাপার, আমরা তার মধ্যে যাব না। কিন্তু এবার রেজলিউশন বুকের কথা, রেজলিউশন বুক তো দেখাতেই পারবে না, সম্ভবই নয়, কারণ এটা তো পরিষ্কার যে ক্যাপিটাল লেটারে কেউ সই করে না, এবং রেজলিউশন বুকের যদি সই থাকে, সবার যদি সই থাকতো তাহলে আজকে এই সমস্যা দানা বাঁধতো না। সুতরাং তারা যে দিতে পারবে না, আপনি যেটা বলছেন তার মানে তো শাখের করাতের মতন অবস্থা, গেলেও কাটবে এলেও কাটবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে স্বীকার করে নেওয়া যুক্তিযুক্ত যে তারা ধরে নিয়েছিলেন যে তারা সই করবেন, অথবা মানে সেটাও তাকে প্রমাণ করতে হবে ধরে নিয়েছিলেন কেন, একজনের সই তিনি তৃণমূলের সদস্য ধরে নিলেন। শুধু তাই নয়, সইটা শুধু জালিয়াতি নয়, সইটা করানো হয়েছে অভিযোগ ব্যাকডেটেড সই, অভিযোগ হচ্ছে 19 তারিখে সইটা করানো হয়েছে কিন্তু দেখানো হয়েছে 6 তারিখে সই। এইগুলো তো মানে খুবই কি বলবো কাঁচা কাজ, এবং সংসদীয় ব্যবস্থার প্রতি চূড়ান্ত অনাস্থা, সংসদীয় ব্যবস্থাকে লঘু করে দেখা, এবং নিজেদের প্রতি এত কনফিডেন্স যে আমরা যা করব তা কেউ কিছু ধরতে পারবে না। আসলে সরকারটা যে বদলে গেছে, এবং স্পিকার যে অন্য দলের চলে এসছেন, মানে এখন তিনি দলীয় নন কিন্তু তিনি যে চলে এসছেন, এই কথাগুলোই ভুলে গেছিল, এবং ভুলে যাওয়ার ফলে যা হয়েছে, তার পক্ষে রেজলিউশন বুক দেখানো সম্ভব নয়, তাকে মেনে নিতেই হবে, যেভাবেই হোক, যে পন্থ পদ্ধতি হোক তাকে মেনে নিতে হবে। এইটা একটা জায়গায় তাদের ভুল হয়েছিল, ভুল বলে অ্যাপোলজি চেয়ে তাকে স্বীকার করে নিলে আমার মনে হয় অনেক বেশি লঘু হবে বিষয়টা, তার শাস্তি লঘু হওয়ার পথে যাবে, কোর্টে সেটা নিয়ে যেতে পারেন। কিন্তু তা না করে যদি তিনি ওটাকে সই প্রতিপন্ন করবার চেষ্টা করেন তাহলে অনেক বেশি বড় শাস্তি তার কপালে অপেক্ষা করে আছে, এবং সেটা থেকে বাঁচানো কিন্তু কোর্টের পক্ষেও সম্ভব। আমি ধরে নিলাম যে জাল 5 জন বা 6 জন বা 10 জনের আছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আমি বলছি বাকি যারা নাম ব্লক লেটারে, আমি বলছি 14 জনই আমি ধরে নিলাম যে জাল। ব্লক লেটারটা তো জাল হয় না, ব্লক লেটারে নাম এরকম লিখে বা টাইপ বা তার পাশে সাইন করে, আমি জানি না তার পাশে সিগনেচার করেছে কিনা, কিন্তু ব্লক লেটারটা জালিয়াতের মধ্যে পড়ে না, ব্লক লেটারটা জালিয়াতের মধ্যে পড়ে না,
শান্তনদা বলবে এবং দেখবেন কোর্টে কি হয়। কিন্তু আমি বলছি যদি মনে হতো বাকি যারা আছে যে তারা আপনি অর্ধেকটা বলছেন, না না মনিদা অর্ধেকটা বলছেন, সেটা হচ্ছে এই 14 জনের মধ্যে 3 জন তারা স্বীকার করেছেন যে তারা কেউ উপস্থিত ছিলেন না, কেউ বলছেন যে এই সই আমার নয়, তার মানে তো জালিয়াতি হয়েছে। আমি বলছি যে উপস্থিত ছিলেন না, তাদের কনসেন্ট নেই, বা ধরে নিলাম তাদের সইটা অন্য কেউ করেছে, এটাও ধরে নিতে পারি আমি। তার মানে 3 জন 4 জন 5 জন ছিলেন না তার মধ্যে। বাকি যারা ছিল তাদের তো ঠিক ছিল যে যাদের সই জাল করেছে তাদের সঙ্গে যে জাল করেছে, যাদের সই জাল করেছে তাদের মধ্যে ব্যাপারটা হবে। তাহলে আমরা তো তৃণমূলের সঙ্গে আছি, তাহলে আমার যদি উদ্দেশ্যটা যদি ঠিক হতো তাহলে তারা তো থাকতে পারতো, তারা তো স্পিকারকে বলতে পারতো যে আমরা নিজেরা একটা আপনাকে রেজুলেশন দেবো, যদি এটা ঠিক না হয় আমরা তৃণমূলের সঙ্গে আছি। তার মানে কি ওই জালিয়াতিটাকে ছুতো করে বাকি যারা গেলেন তাদের সত্যি সত্যি বিজেপির সঙ্গে তাদের একটা যে ইঞ্জিনিয়ারিং এর কথাটা যে বিশ্বনাথ দা বললো সেই কাজ, সেটাই রেজলিউশন বুকটা বাইরে এনে দিন না, তাহলে আমি বলছি যদি আমি তৃণমূলের সঙ্গে থাকি আমার রেজলিউশন আছে কি না আছে আমার তো দরকার নেই, আমি তো আবার রেজলিউশন করতে পারি, আমি স্পিকারকে বলতে পারি যে 64 জন বলছে 50 জন গিয়ে তো বলতে পারে আমরা তৃণমূলের সঙ্গে আছি। দেখুন আপনারা একটা জিনিস এত হালকাভাবে নেবেন না, বিধায়কদের সই জাল হয়েছে, তার জন্য তার জেল হবে, বিশাল বড় তার জন্য তার ফাঁসি হবে। এবং আমার আশঙ্কা গত 15 বছর যে সরকারি নোট তৈরি হয়েছে তাতে কত মন্ত্রীর সই জাল আছে, কত অফিসারের সই জাল আছে, তা যদি এখন নতুন সরকার তদন্ত করতে যায় একটা বিভৎস একটা তদন্তের রেজাল্ট বেরোবে। মানে এত ক্যাজুয়ালি এরকম সোজাসুজি বিধায়কদের সই জাল করে এভাবে স্পিকারের কাছে প্রেজেন্ট করা হচ্ছে, শুধু যেটা রবীন্দ্রনাথ বাবু বলেন একদম ঠিক বললেন, ভুলেই গেছে যে সরকার তার সাথে নেই, না সিআইডি তার কথাই চলবে, ব্যাপারটা এমন দাঁড়ালো আজকের দিনে এত সই জাল হয়েছে, এত দুর্নীতি হয়েছে, তদন্ত করতে গেলে উন্নয়নটাই হবে না, তাই আমরা উন্নয়নের দিকে জোর দিই, ওগুলো নিয়ে দেখুন একদম পরিষ্কার কথা, তদন্ত হবে। এবং আমি বুঝতে পারি না যারা এখনো যদি আপনি তৃণমূলকে সমর্থন করেন কেন, আমরা চাই আমার কিছু বলার নেই, আমরা চাই প্রকৃত দোষীদের শাস্তি, প্রকৃত দোষীদের শাস্তি, আমরা চাই ঋতব্রতর নামে যে রেপের কেস আছে সেইটা বোঝা যাচ্ছে তদন্ত, আর কি আমরা যে রেপ কেসটা ঋতব্রতর নামে আছে সেটাও তদন্ত হোক, আমরা চাই তদন্ত হোক, আমরা চাই তাদের সঙ্গে গটাপ করে বিজেপি খেলবে, এটা আমরা চাই না, এই তো সংসদে দেখতে পেলাম যিনি চিঠিটা লিখেছেন তিনি অপরাধী, আপনি তো আইন আপনি তো স্বনামধন্য আইনজ্ঞ, যিনি ফরওয়ার্ডিং লেটারটা লিখেছেন তাকে অভিযুক্ত করা যায় কি যায়? আমি বলছি যাকে আপনি ফরওয়ার্ডিং লেটার যিনি লিখেছেন আমি বলছি তিনি অভিযুক্ত করা যায় কি? ইয়েস অর নো জাল করেছে, আপনি আমার প্রশ্নের উত্তর দিন, ইয়েস অর নো বলুন। 100% যায় তো আমি বলছি তাহলে এখানে তো প্রধান অভিযুক্ত তিনি, আমি বলছি যে জাল করলো আর যাদের সইটা জাল করলো তারা তার বিরুদ্ধে অভিযোগ করবে, কিন্তু সত্যি সত্যি বাকি যারা আছে তাদের যদি ওই জালটা ছাড়া দলের মালিকই সই জাল করছে তা কোন দল করবে? আর হয়তো আপনার দলের মালিকই সই জাল করছে তো করবেন, সেই দল প্রমাণ হবে তো। আরে প্রমাণ মানে আমার সই করেনি, আমি অরূপ রায়ের কথা বলছি, শুনুন আমি অরূপ রায়ের কথা বলছি, নাম করে বলছি, অরূপ রায়কে ভারতীয় জনতা পার্টি নেবে না, আমি এবিপি আনন্দ স্টুডিও আছে বললাম, অরূপ রায়কে আমরা পছন্দ করি না। আপনার সইটা জাল হয়েছে, অরূপ রায় এক মিনিট, অরূপ রায় আমার সই জাল হয়েছে, তারপর সে দলটা করবে। আমি বলতে দেখুন, আমি প্লিজ আমি দুজনকে থামালাম, আমি দেখুন অরূপ রায়ের কথা হচ্ছে, অরূপ রায়ের ভার্সনটা অত্যন্ত স্পষ্টভাবে এখানে রেখে দেওয়া দরকার। হাওড়া মধ্যর যিনি তৃণমূল বিধায়ক তিনি বলছেন সিআইডি আমাকে যে সই দেখিয়েছে সেই সইটা আমার নয়, ফলে সিআইডি কোন সইটা দেখিয়েছে অবশ্যই সেইটা বিষয় এখন রেজলিউশন বুকের সই থাকলে নিঃসন্দেহে অরূপ রায়ও তাহলে বলতে হবে যে তিনি বলছেন যে এই সইটা তার জাল করা হয়েছে, সইটা তার অরিজিনাল নয়, সিআইডি যেটা দেখিয়েছে সেইটা তার নয়, এটা অরূপ রায় বলেছেন। হ্যাঁ বিশ্বনাথ, দেখো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছিলেন যে তারা যেভাবে শাসন করেছেন 15 বছর সেইভাবে তারা চালিয়ে যেতে পারবেন, মানে দুর্নীতিটা এমন ভাবে তারা মজ্জাগত করে ফেলেছিলেন, দুর্নীতিটাকে স্বাভাবিক মনে করতেন মানে এবারও হয়তো পরাজয়ের পরেও মনে করেছেন যে বিমান ব্যানার্জির মতন স্পিকার আমরা পেয়ে যাব, আমাদের মতন করে একটা রেজলিউশন করে পাঠিয়ে দিলাম, ফলে ও স্পিকার মেনে নিবে। কিন্তু এর মধ্যে সত্যি পরিবর্তনটা যে হয়েছে এবং মাননীয় স্পিকার তিনি অত্যন্ত মানে বিদগ্ধ একজন মানুষ যিনি হয়েছেন, ফলে তিনি তার আতস কাছে তিনি ফেলে দেখেছেন যে সেটা জালিয়াতি। আর যারা আইন তৈরি করবে, যারা বিধানসভায় আইন তৈরি করবে, তারা যদি জালিয়াতির মধ্যে যুক্ত হয় তাহলে তাদের তো শাস্তি হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এবং যারাই এই মানে
ফরজারিটা করেছে, যে জালিয়াতি নেতৃত্ব দিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মানে এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। পরিষ্কার জালিয়াতি হয়েছে, জালিয়াতিটা প্রমাণ করে আইনগতভাবে শাস্তি দিতে হবে। স্পিকারেরও এখতিয়ার আছে শাস্তি দেওয়ার, এবং আমি আশা করব যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা নাগরিক জীবন থেকে আশা করব যে আগামী দিন যেন কেউ ভয় পায়। আগামী দিন যারা এই জালিয়াতি করবেন তারা যেন দুবার ভাবেন যে সই জালিয়াতির কি ধরনের শাস্তি হতে পারে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি থাকে তাহলে আগামী দিনে এই ধরনের ফরজারি বা জালিয়াতি, সই জালিয়াতি থেকে কিন্তু সমাজকে মুক্ত করা যাবে। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে আমি বলতে চাই যে দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এত বড় একটা অভিযোগে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এখনো দলের সাধারণ সম্পাদক পদে রেখে দিয়েছে আর দুজনের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় তো উচিত ছিল যে ভাই তুই সই জালিয়াতির সাথে যুক্ত আছিস, তোকে আমি এখনই করব, দল থেকে বরখাস্ত করব। দলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন না। তৃণমূল কংগ্রেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ নয়। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে তার ভাইপো, তার রক্তের সম্পর্ক উপর গুরুত্ব দিতে চাইছে। আজকে কল্যাণ ব্যানার্জির মতন বর্ষিয়ান তৃণমূল নেতা, যিনি বছরকে বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন, আজকে তাকে বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে যে কোনো একজনকে, হয় রক্তের সম্পর্ক ভাইপোকে, আর না হলে যে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তৃণমূলের আছে তার মধ্যে তাদেরকে। মানে আমি এতটা স্বার্থপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়বদ্ধ করছে দলের সর্বস্তরে? আজকে যিনি নির্বাচনে পরাজয়ের পরে একেবারে সরাসরি একটা মানে ফরজারির মতন ঘটনা ঘটালেন, যিনি বিধায়কদের মান সম্মান খোয়ালেন, যিনি দলের বিভাজনের মূল কারণ, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ধরে রেখেছেন? এত রক্তের কি সম্পর্ক? কোন রক্তের সম্পর্ক? এই প্রশ্নগুলো তো থাকছে। কেন সাধারণভাবে যে যারা কর্মী সমর্থক নেতা, তাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ভাবছেন না? কেবল তার নিজের ব্যক্তিগত সম্পর্কের জোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে চাইছেন। কোন মানে দলের বিনিময়ে দল ভেঙে যাচ্ছে, নেতারা চলে যাচ্ছে, তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। আজকে আমি বলতে চাই যে এই ঘটনাটা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফরওয়ার্ডিং লেটার লিখেছেন। আপনার একটা দায়বদ্ধ ছিল না? আপনি এই ফরজারি কেন এর মধ্যে যুক্ত হলেন? আজকে বিচার কি হবে তার তো একটা আলাদা দিক। আরেকটা দিক হলো তিনজন আপনার বিধায়ক সরাসরি বলেছে আমরা সই করিনি। একজন বিধায়ক অরূপ রায় তিনি পরিষ্কার করে বলেছেন আমার সই ওর মানে বাস্তবে আমার সই আর ওখানে যে সই আছে তা মিলছে না। এরপরে আর কি ধরনের উদাহরণ চাই? এরপরে আর কি ধরনের এভিডেন্স চাই? ফলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো ব্যবস্থা নেবেন না, তিনি দল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে বহিষ্কার করবেন না। কিন্তু আমরা নাগরিক জীবন থেকে প্রশ্ন তুলতে চাই, এই ধরনের সাংসদ যিনি আইন তৈরি করবেন, তিনি যদি ফরজারির মামলায় যুক্ত থাকেন, যে ধরনের বিধায়করা আইন তৈরি করবেন তারা যদি ফরজারি মামলায় যুক্ত থাকেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যার নেতৃত্বে হয়েছে তার জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা মনে করি। একদম দেখুন, এই জায়গা থেকে সই জালিয়াতি কাণ্ডে আজকে দ্বিতীয়বার ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আগামী দুদিনও তাকে এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। কোন কোন মামলায় দেখাবো এই প্রতিবেদনে। আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। রবিবার, সোমবার, মঙ্গলবার পরপর 3 দিন তদন্তকারীদের আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলবে গত বৃহস্পতিবার হাজিরা দেওয়ার পর রবিবার ফের ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলেন এখানে, যে নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে হবে, নিয়ম মেনে একেবারে যে ভিজিটার রুম রয়েছে রিসেপশনে সেখানে যান। আই কার্ড গাড়িতে ফেলে আসার ধরুন আই কার্ড নিয়ে আসেন, আর তার এক সঙ্গে আসে এক ব্যক্তি, আই কার্ড নিয়ে রিসেপশনে যান এবং সেখানে গিয়ে নাম লিখে আই কার্ড দেখিয়ে ছবি তোলা হয় এবং তার পরবর্তীতে তিনি ভেতরে প্রবেশ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা। তদন্তের মতো চলবে এবং তারা যারাই অন্যায় করেছে তাদের বিচার হবে। রবিবার রাত পেরোলেই সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবারের পর মঙ্গলবার ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডির তলবে তাকে হাজির হতে হবে ভবানী ভবনে। এত দুর্নীতির সঙ্গে যদি যুক্ত থাকে তাকে তো প্রতিদিনই লাগাতার একের পর এক তদন্তের সম্মুখীন হতে হবে, তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতে হবে।
এটা নতুন কথা কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এসব করার আগে ভাবা উচিত ছিল। আর মমতা ব্যানার্জিরও রাশ টানা উচিত ছিল। গত শুক্রবার বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ ধরায় সিআইডি। সেই সময় তৃণমূল সাংসদ বাড়িতে না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন সিআইডি অফিসাররা। মানে ওটা কি স্যারকেই ওয়েট করতে হবে, আমাকে রিসিভ করি আমরা। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার হাজিরার নোটিশ দেয় সিআইডি। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিআইডি। দীপক ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা কুণাল ঘোষ নিজেই জানিয়েছেন, কিন্তু কি তথ্য উঠে আসছে সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে আমরা জানবো। অনির্বাণ, দেখো এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে আসছে সিআইডি সূত্রে, তাতে আজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ প্রথমে দুজনকে কিন্তু ইন্ডিভিজুয়ালি বেশ কিছু প্রশ্নোত্তর জানতে চান সিআইডির তদন্তকারীরা। পরবর্তী সময় কিন্তু দুজনকে মুখোমুখি বসানো হয়, বেশ কিছু প্রশ্নের উত্তর সেই উত্তরকে সামনে রাখা হয় এবং সেখানে ক্রস ভেরিফিকেশন করা হয়। এবং কুণাল ঘোষের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ প্রশ্নের উত্তর মিললেও বেশ কয়েকটি এমন প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি যেগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্বে পড়ে গিয়েছেন তদন্তকারীরা। হয়তো সেই বেশ সংখ্যাটি প্রায় 2 থেকে 3টি এমনটাই কিন্তু আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। 2 থেকে 3টি প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তর একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন তার থেকে সম্পূর্ণ উল্টো দিয়েছেন কুণাল ঘোষ। ফলত যেটা সিআইডি সূত্রের খবর, এই 3-4টি প্রশ্ন বা 2-3টি প্রশ্ন যেগুলি কিনা উত্তর মিলছে না, যেগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বক্তব্য বা বয়ান সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে, সেই বিষয় কিন্তু নতুন করে আবার কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সই বিতর্কের যে তদন্ত, সেই তদন্তের জন্য ভবনে ডেকে পাঠানো হতে পারে, এমনটাই কিন্তু সিআইডি সূত্রের খবর। ফলত যে কথা আমরা আগেই বলেছিলাম যে দুজনকে প্রথমে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন উত্তর করা হয় এবং তারপর দুজনকে মুখোমুখি বসিয়ে দুজনকে একেবারে ক্রস চেক করানো হয় এবং কুণাল ঘোষ নিজে সে কথা জানিয়েছেন। পরবর্তী সময় কিন্তু আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে এই যে ক্রস ভেরিফিকেশন চলছিল সেই সময় কিন্তু 2 থেকে 3টি প্রশ্নের উত্তর, সেই উত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যা দিয়েছেন তার সঙ্গে কিন্তু কুণাল ঘোষের দেওয়া উত্তর সম্পূর্ণ বিপরীতে ছিল। ফলত এই জায়গায় দাঁড়িয়ে সিআইডি মনে করছে যে ফের এই দুজনকে একসাথে ডেকে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে এবং হয়তো খুব শীঘ্রই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডাকা হতে পারে ভবনে। বেশ, অর্থাৎ যেরকম এখনো পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে, এই যে ক্রস ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ এই যে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, সেখানে 2 থেকে 3টি প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন একেবারে ভিন্ন উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। কিভাবে দেখছেন অনিন্দা? না, এই যে কন্ট্রাডিকশনটা এসছে, এটাই আবার ডেকে এনে বলবে, সামনে ফেলে দিয়ে বলবে উনি এই বলেছেন, তুমি এই বলছে, এবার তোমরা বলো কোনটা সত্যি। এটাই তো নিয়ম, এইভাবেই করবে। এইভাবে এনে যেহেতু সেগ্রিগেট করে আলাদা জিজ্ঞেস করেছে, তারপর কনফ্রন্টেট করেছেন, যে কন্ট্রাডিকশনটা আসবে সেটাই ওকে বলবে ক্ল্যারিফাই করো, তখন উনি বলবেন। আরে আপনি ফরওয়ার্ডিং লেটারে সই চিঠিটা অস্বীকার করুন না যে আমি এটা করিনি, ফরওয়ার্ডিংটা সেটাই করুন না যে আমি এটা করিনি। যদি করে থাকে দায়িত্ব না, সিগনেচার প্রমাণ করার দায়িত্ব না। এইবারে আমি যেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইবো, রবীন্দ্রনাথবাবু প্রথমেই বলছেন যে যেরকম জায়গায় পরিস্থিতি গিয়েছে কার্যত শাকের করাতের মতন অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সইয়ের যে 70 জনের তালিকা, কুণাল ঘোষ কিন্তু বলছেন তিনি সই করেছেন, সইটা তার। কিন্তু আমি বলছি এইরকম একটা জায়গায় গোটা পরিস্থিতির যখন দাঁড়ালো, মুখোমুখি জিজ্ঞাসাবাদে 2 থেকে 3টি প্রশ্নে কার্যত 2 রকম উত্তর। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন সম্পূর্ণ তার উল্টো কুণাল ঘোষ বলছেন। আমি বলছি এটা কি যে তদন্তের যে ফাঁসটা সেটা কি ক্রমশ আরো শক্ত হতে পারে বলে মনে হচ্ছে? একদমই গোটা ব্যাপারটাই তো একটা কাঁচা কাজ, যে একটা সই নেই, কিছু লোক নেই, নাই থাকতে পারে। তারা 14 জন লোক, তাদের তো শরীরও খারাপ হতে পারে, তারা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকেও যেতে পারে। তাদের সই বাদ দিয়ে ওখানে অ্যাবসেন্ট বলে লিখে যদি পাঠিয়ে দেওয়া হতো, তারপরে যদি স্পিকার বলতেন না এদের সই না থাকলে আমি অ্যাকসেপ্ট করব না, তখন বলে দিতেই পারতেন যে স্পিকারকে, যে মাননীয় স্পিকার অ্যাকসেপ্ট করতেন যে আপনার সামনে এসে এটা সই করে যাবে।
সেটা বলতে পারতেন। সেটা না করে ওখানে গিয়ে ওই জায়গাগুলো ভরার কি দরকার ছিল, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। মানে আমি বলছি আজকে ধরুন দিল্লিতে যে ছবিটা দেখা গেল, এই যে স্পিকার বসে আছেন তার 20 নম্বর আকবর রোডের বাড়িতে 20 জন তারা সাংসদ এলেন এবং আমরা সই করেছি, এই হচ্ছে আমরা সশরীরে আছি। এই একই পন্থা যদি তৃণমূল কংগ্রেস নিজেদের বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে করতো, এই যাবতীয় জটিলতা সবটা এড়ানো সম্ভব হতো একদমই। এবং ওখানকার মানে লোকসভা স্পিকার তো পরিষ্কার, আমরা যেটা কাগজ মারফত জেনেছি, বলেই দিয়েছিলেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সই থাকতে হবে এবং তাদের হাজির হতে হবে। সুতরাং সেটা তারা হাজির হয়েছেন, পরিষ্কার সবার সামনে ছবি পেশ করে দিয়েছেন, আর তো কোনো সমস্যাই নেই। কিন্তু এখানে এই সমস্যাটা যদি 14 জন নাই থাকে, তাতেও তো তাদের সংসদীয় দলের কোনো মানে বিধানসভার পরিষদীয় দলের কোনো অসুবিধা হচ্ছিল না। সেই অসুবিধাটা করবার জন্য এইটা করবার কি দরকার ছিল? এটা অত্যন্ত কাঁচা কাজ। তাদের স্পিকারের কাছে ফরওয়ার্ডিং লেটারে লিখতেই পারতেন যে তারা সেদিন অ্যাবসেন্ট ছিল এবং তারা পরবর্তীকালে এই ইয়েতে অন্য ডেটে সই করে দিয়েছেন, সম্মতি জানিয়েছেন বলে আর একটা জিনিস পেশ করতে পারতো। কিন্তু সেটা না করে সেই দিনই করতে গেল, এটা কোন বোকামো? আমি তো এটা বুঝতে পারি না। একটা আমরা আমাদের ডিপার্টমেন্টাল কমিটির মিটিংয়েও জীবনে কোনোদিন প্রেজেন্ট না থাকলে বলতাম যে আমরা সই করতে পারবো না। তাহলে এইটা সই করতে পারবো না ডিপার্টমেন্টাল কমিটির মিটিংয়ে, একটা এত বড় একটা শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলের নেতা করা হচ্ছে, সেখানে তাকে বিরোধী দলের নেতা হচ্ছেন তিনি, আর সেই জায়গাতে তাকে সই করার মানে যে লোকগুলো 14 জনের সই, সেটাকে জাল মানে ক্যাপিটাল লেটারে করলে যে স্বীকৃত হবে না, জানা কত করে অ্যাবসেন্ট লিখে দেওয়া উচিত ছিল। তাহলে লোকে যদি ক্যাপিটাল লেটারে লিখে থাকে, কি করেছেন আমি জানি না, সে তো তদন্ত চলছে, এটা নিয়ে কোনো কথা আমি বলতেই পারবো না। কিন্তু আমি বলছি যাই করে, এই যে ছবিটা আপনি যখন বলছেন, আপনার পাশে যে ছবিটা যাচ্ছে, এইটা হচ্ছে সেই রেজলিউশন বুকের কপি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে 14টা এরকম নাম রয়েছে যেগুলো ক্যাপিটাল লেটারে। আমি এখানে এবং বাকিগুলো হচ্ছে স্মল লেটারে। দুটো ক্যাপিটাল লেটারে নাম আছে, একটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। খেয়াল করবেন তাদের নামের নিচে কিন্তু তাদের সিগনেচারটাও আছে। না তাহলে দেখুন যে ব্যাপারটা হচ্ছে যে এই ক্যাপিটাল লেটারের নামটা দিতে গেলেন কেন? এটা তো দেওয়ার কোনো দরকারই নেই। যারা প্রেজেন্ট স্ট্রেট ফরওয়ার্ড থাকার কথা, কারণ ওদের বোঝাই উচিত যে তারা হেরে গেছেন। আসল সমস্যাটা হচ্ছে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়টাই স্বীকার করছেন না। উনি ভুলে যাচ্ছেন যে তখন অন্তত ভুলে গেছে, এখন অন্তত প্রতিদিন বুঝতে পারছেন যে তিনি হেরে গেছেন। তো উনি তখন পর্যন্ত ভাবছেন উনি যা বলবেন সেটাই হবে, এবং সেটা যে হচ্ছে হবে না, সেইটা যে চলবে না, সেটা উনি না বুঝতে পেরে এইরকমভাবে সই করিয়ে নিলেন। ওটা তো পরিষ্কার অ্যাবসেন্ট লিখে দেওয়া উচিত ছিল। এবং সেখানে গিয়ে বিধানসভা স্পিকার যখন জিজ্ঞেস করতেন আপনাদের বাকিদের সই কোথায়, উনি আর একটা সাপ্লিমেন্টারি সিগনেচার দিয়ে দিতে পারতেন। সেইটা না করে একটা যে অরিজিনাল দিনে তাদের এইরকম করে, সেটা আবার কি করেছেন আমরা তো, সে তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, অত তদন্ত পুলিশ করবে, সে সিআইডি করছে, আমরা বলতে পারবো না। কিন্তু এই যে গোটা ঘটনাটা পেকে গেল, এটা অত্যন্ত কাঁচা হাতের কাজ, এবং সেটা হচ্ছে সংসদীয় ব্যবস্থার প্রতি অনাস্থা, সম্পূর্ণভাবে উদ্ধত্ত সংসদীয় ব্যবস্থার প্রতি সেটা দেখানোর ফলে আজকে যে সমস্যায় তারা দাঁড়িয়েছেন এবং জেলে যাওয়ার মুখে গিয়ে দাঁড়িয়েছেন। বাবু এই অনাস্থা প্রকাশ করেছে কিন্তু দেবাংশু ভট্টাচার্য, একেবারে এই ভাঙন নিয়ে, দলের এই ভাঙন নিয়ে মুখ খুলেছেন তিনি। বলছেন যে দলে যারা সর্বাধিক ক্ষমতা উপভোগ করেছে তারাই সবার আগে পালিয়েছে। দলের বহু কার্যকলাপে তিনি যে চরম অখুশি তাও স্পষ্ট করে দিয়েছেন কার্যত। শনিবারই তৃণমূলের আইটি সেলের দায়িত্ব থেকে সরানো হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে, বদলে আনা হয়েছে উপাসনা চৌধুরীকে। এদের কোনো আইডিওলজি নেই, এদের কোনো শুধু তোলাবাজি ছাড়া এই দলের তো কোনো এজেন্ডাই ছিল না, সেই জন্য দলটা ভেঙে মানে শেষ হয়ে যাচ্ছে। बीजेपी पश्चिम बंगाल में ऑपरेशन लोटस का इंचार्ज है, उनसे वो मिलेंगे, ये तो कोई आश्चर्य बात नहीं है। আজকে সেই অভিষেক ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি, সেই পার্টি কোথায় গেল? রাজনীতিতে ভাঙা গড়া চলে, কিন্তু ভোটের ফল বেরোতেই 15 বছর ক্ষমতায় থাকা একটা দল যেভাবে টুকরো টুকরো হয়ে গেল, তা কার্যত আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে। এই ভাঙনের নেপথ্যে বিজেপি কলকাঠি নেড়েছে, নাকি তৃণমূল নিজেরাই একে অপরের সঙ্গে লড়াই করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তা নিয়ে একে অপরকে আক্রমণ, কটাক্ষ, দোষারোপ করে চলেছে। কেউ মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল নেত্রী, আবার বিদ্রোহীদের তালিকায় নামও লিখিয়েছেন। आप लोगों ने ममता दी का साथ छोड़ने का फैसला ले लिया? नहीं, ऐसा नहीं। हमने तो दीदी हमारे आज भी रिगार्ड्स उनके ऊपर रिस्पेक्ट है,
हम उनके लिए इतना सेक्रीफाइस भी करना चाहते हैं। কেউ আবার নিজেকে দলের প্রকৃত সমর্থক বলছেন, আবার বুঝিয়েও দিচ্ছেন দলের বহু কার্যকলাপে তিনি চরম অখুশি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সমর্থক। দলের যারা সর্বাধিক ক্ষমতা উপভোগ করেছে তারাই সবার আগে পালিয়েছে। আমি একবার তমলুকে গেছিলাম লড়তে, দল জানতো এটা কনফার্ম হারা সিট। দল মনে করেছে দেবাংশুকে তমলুক দেওয়া দরকার আর বাকিদেরকে কলাগাছ আসন দেওয়া দরকার। হাওড়া জেলা আমার হোম ডিস্ট্রিক্ট, সেখানে উড়িয়ে এনে সবচেয়ে সহজ সিটটা দেওয়া হয়েছে। তারাই আগে সবার আগে বেইমানি করেছে, আর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল 8,500 ভোটে পিছিয়ে থাকা চুচুড়াতে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন কার্যত সর্বগ্রাসী রাজনীতিতে নেমেছিল, কংগ্রেস ভাঙিয়েছে, সিপিএমকে শূন্য করতে চেয়েছেন, বিজেপির বিধায়কদের নিজেদের দিকে টেনেছেন, পুরসভা থেকে পঞ্চায়েত একের পর এক ভোটে সন্ত্রাস হয়েছে, বিরোধীদের শূন্য করে দেওয়া হয়েছে। এখন ক্ষমতা হারানোর পর সেগুলোই বুমেরাং হচ্ছে। যারা বানের জলে এসছে তারা তো বানের জলেই যাবে। 2021-এর 2রা মের পর 2022-এর 1লা মে, যে গত বছর আজকের দিন পর্যন্ত দলটা পবিত্র ছিল, তারপরে তো নর্দমার জল ড্রেনের জল এক হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচনে একবার 2018 হওয়ার পর একটা 2019 হয়েছে। 2023-এর পঞ্চায়েতের আগে পোস্ট করেছিলাম, আবার একটা 2018 হলো, কিন্তু আবার একটা 2019 অপেক্ষা করছে। আগামী দিনে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবো কি না সেটা আগামী দিনে চিন্তাভাবনা করব। তৃণমূলের আইটি সেলের দায়িত্ব থেকে সরানো হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। চুঁচুড়া থেকে পরাজিত হন তিনি। দেবাংশুর বদলে দায়িত্বে আনা হয়েছে উপাসনা চৌধুরীকে। তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আমরা যা খবর পেতাম, অভিষেকের বিরুদ্ধে তো কেউ কিছু বলার সাহস দেখাতেন না, এখন সাহস দেখাচ্ছেন। আমরা বলি না, মোদিজি বলেছিলেন যে ভরসাহীন ভয় আউট, সেটা সম্ভবত তৃণমূলেও পৌঁছেছে। শুক্রবারই তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন মানস ভূঁইয়া। তিনি তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ছিলেন। তিনি বলেছেন, যতদিন বেঁচে থাকবো সমাজসেবা রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে থাকবো। মানসরঞ্জন ভূঁইয়া এক সময় কংগ্রেসের নেতা ছিলেন, তৃণমূল তাকে একটু মামলা দেওয়ার ভয় দেখিয়েছিল, তাতে তিনি গামলা হয়ে তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়েছিলেন। ধুতি তুলে দৌড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস এক সময় তাকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সম্পর্কে ভূয়সী প্রশংসাও করেছেন। যতই প্রশংসা করুন অত সহজে বিজেপিতে ঢুকতে পারবেন না, চিন্তা নেই। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন প্রতিদিন নতুন চমক। ভাস্কর ঘোষ, দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তৃণমূলে তুমুল ডামাডোল, যে খবর ইতিমধ্যেই সামনে আসছে যে কুণাল ঘোষের মন্তব্যে এবার ক্ষোভ প্রকাশ করেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের বিরুদ্ধে তিনি নাকি দলকে নালিশ জানাতে চলেছেন বলেই খবর। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, নয়না বন্দ্যোপাধ্যায় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি ঘনিষ্ঠ মহলে এটা জানিয়েছেন যে তিনি এখনো অবধি তৃণমূলেই আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সঙ্গে এ ব্যাপারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় সহমত নন। কিন্তু সেই জায়গা থেকে হচ্ছে যেভাবে কুণাল ঘোষ তিনি যেভাবে নয়না বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন তার সম্বন্ধে, সে ব্যাপারে কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ এবং এ ব্যাপারে তিনি দলকে বিষয়টি জানাবেন যে তিনি তৃণমূলের একজন বিধায়ক হওয়া সত্ত্বেও তাকে কেন এইভাবে আক্রমণ করা হচ্ছে এবং সে ব্যাপারে দল কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো কিন্তু সেই ব্যাপারে দলের কাছে জানতে চাইবেন এবং দলের কাছে পুরো বিষয়টি তিনি জানাবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং সেই বিষয়ে যদি দল কোনো ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে পুরো বিষয় দেখে তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন নয়না বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ অর্ণব। কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি হেঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা
এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। দেখুন, কিছুক্ষণ আগে আমরা দর্শকদের দেখিয়েছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মুহূর্তে 64 জন বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন, পরে সংখ্যাটা আরো বাড়তে পারে। আমি বলছি বিশ্বনাথ দা, এই নয়নার নালিশের মধ্যে বাড়তি কোনো সম্ভাবনা দেখছেন কি? একেবারে অ্যালিবাই তৈরি করে, মানে কুণাল ঘোষ এর আগেও নয়না বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আক্রমণ করেছে, কোনো উত্তর দেননি, কিন্তু আজকে এতটুকু বলার সঙ্গে সঙ্গে তিনি অ্যালিবাই পেয়ে গেলেন এবং এই অ্যালিবাইটাকে সামনে রেখেই উনি একেবারে ঋতব্রত শিবিরে চলে যাবেন। ফলে ঋতব্রত শিবিরে চলে যাওয়ার জন্য একটা কারণ খোঁজা দরকার, অজুহাত খোঁজা দরকার। কুণাল ঘোষের বক্তব্যটাকে হাতিয়ার করে অজুহাত করে তিনি বিরোধী শিবিরে নাম লেখাবেন, এই তো গল্প। একেবারে দেখুন, আমি বারে বারে বলছি যে রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। এখন সম্ভাবনা কার দিকে ইতিবাচক দিকে যায় আর কার দিকে নেতিবাচক দিকে যায়, প্রতি মুহূর্তে বঙ্গ রাজনীতি, জাতীয় রাজনীতি চমক দিয়ে চলেছে। নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর রাখতে হবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।